ঘোল সবার মধ্যে গিটার বাজাচ্ছিল, কিন্তু তার মুখে মাস্ক ছিল। তখন তাকে দেখে ফেলে ৩ জন খুবই পপুলার গিটার আর্টিস্ট। তারা একটা গ্রুপের মেম্বার ছিল এবং তারা তাদের গ্রুপের জন্য একটা নতুন মেম্বার খুঁজছিল। তারা দুজনেই এসে মানে ৩ জনেই এসে ঘোলকে জানায় যে তাদের গ্রুপে একটা নতুন মেম্বার লাগবে। কিন্তু ঘোল তাদের না বলে দেয়। তাও তারা বলে ঘোলকে ভেবে দেখতে। পরে আমরা দেখি ঘোল তাদের কাছে আসে এবং গিয়ে বলে যে সে তাদের ব্যান্ডে জয়েন করার জন্য রেডি। ওইদিকে আমরা দেখি যে আমাদের লি চ্যান যে পাস্টে আছে, সে তার বন্ধুকে বলছে সে তার জীবনের প্রেম পেয়ে গেছে। এবং তখনই আমরা দেখি আমাদের আরেক নায়িকাকে। সে যখনই স্কুলের বাইরে আসে অনেকগুলো ছেলে তাকে এসে প্রপোজ করে, কিন্তু আমাদের নায়িকার কোনোই যায় আসে না। ওইদিকে আমাদের লি চ্যান বলে যেভাবেই হোক না কেন সে তার স্বপ্নের নায়িকাকে, স্বপ্নের ভালোবাসাকে তার জীবনে আনবেই এবং বলে তার জন্য যা করতে হয় না হয় সে সেটা করবে। তার বন্ধু তাতে রাজি হয় না। কিন্তু আমরা পরে দেখি আমাদের অন্য নায়িকার বাড়িতে যখন একটা অনুষ্ঠান হচ্ছিল, তখন লি চ্যান সেখানে চলে আসে এবং সেখানে এসে তাকে চুপচাপ দেখতে থাকে। কিন্তু স্কুলের ডাইরেক্টরের মেয়ে লি চ্যানকে ধরে ফেলে এবং বলে যে, "তুমি এখানে কী করছো?" তখন তাকে বাঁচানোর জন্য মেয়েটি সামনে এগিয়ে আসে এবং বলে, "লি চ্যান তো আমার সাথে এসছে।" পরে আমরা দেখি ওরা ২ জন সবার থেকে আলাদা যায়। তখন মেয়েটা তাকে বোঝায় যে, "আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু একটা কথা শুনে নাও যে আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই।" এবং সে বলে যে সে যেন নিজের মতো থাকে এবং তাকে আর ডিস্টার্ব না করে। কিন্তু লি চ্যান তখনও মানে না। তখন মেয়েটা বলে, "তোমার প্যান্টের চেন খোলা, এটা আমি অনেকক্ষণ ধরে দেখছি।" এটা লি চ্যান দেখে একটু ঘাবড়ে যায়। সে যখন দেখে যে কী হয়ে গেল, তখন সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে আমরা দেখি লি চ্যান তার বন্ধুকে বলছে যে, "ভাই, যেভাবেই হোক না কেন তুই আমার মান-সম্মান বাঁচা। মেয়েটার সামনে আমার এমন অবস্থা হলো।" তখন তার বন্ধু তাকে বলে, "আরে শোন, একটু কুল হ। মেয়েদেরকে পটাতে গেলে একটা নতুন জিনিস কর, একটা ব্যান্ড খোল। কারণ কি সব মেয়েরা ব্যান্ডের এখন ফ্যান হয়ে গেছে।" ওইদিকে আমরা দেখি আমাদের আরেকটি নায়িকা জঙ্গাকে। জঙ্গা বলতেও পারে না, জঙ্গা শুনতেও পারে না এবং এখন জঙ্গা যাচ্ছে আর্ট ডিপার্টমেন্টের দিকে। তখনই কয়েকটা মেয়ে এসে জঙ্গাকে জ্বালায় এবং জঙ্গার হাত থেকে বালতিই পড়ে যায়। সেই বালতিতে যত নোংরা জল ছিল সেটা পড়ে যায় সেকিউংয়ের গায়ে। পরে সে সেকিউংকে গিয়ে তার একটা টি-শার্ট দেয়। সেকিউং তাকে থ্যাংক ইউ বলে। কিন্তু চঙ্গা কিছুই না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি সেকিউং জানতো না যে চঙ্গা বলতেও পারে না, শুনতেও পারে না। সেকিউং দেখল যেই জামাটা সে পেয়েছে সেটা একটা বড় ব্যান্ডের জামা। পরে লি চ্যান তার কাছে আসে এবং লি চ্যান এসে তাকে বলে যে, "সেকিউং, তোমার মতো আমিও এই ব্যান্ডের ফ্যান।" মানে বিটিএসের মতো অবস্থা এই ব্যান্ডের। সবাই ব্যান্ডের অনেক ফ্যান ছিল। লি চ্যান বলে, "চলো সেওক, আমরা একে অপরের সাথে ডেট করি।" আমরা প্রেজেন্টে দেখি যে ঘোল তার বাবার সাথে দেখা করতে এসছে পুলিশ স্টেশনে। অ্যাকচুয়ালি তার বাবা তাকে এই জন্য ডেকেছে, কারণ কি সে পুলিশের কাছে একটা নালিশ জানাতে চায় তার আগের মাকান মালিকের ছেলের ব্যাপারে। তাদের মাকান মালিকের ছেলে নেশাগ্রস্ত অবস্থায় এসে তাদের দোকানে গাড়ি ঢুকিয়ে দেয় এবং এই জন্য তাদের দোকানের অনেক ক্ষতি হয়। কিন্তু ঘোল তার বাবাকে বোঝায় যাতে সে এই কমপ্লেনটা না করে। কিন্তু তার বাবা খুব রেগে যায় কথায়। তার বাবা বলে, "আমি যখন গরিব ছিলাম তখনও মাকান মালিকের ছেলেরই প্রবলেম ছিল। ছেলেই সব দোষ করেছিল এবং সেজন্য আগুন লেগেছিল। তখন আমি কিছু বলতে পারিনি। কিন্তু তুমি কি চাও যে আমার আজও একই অবস্থা হোক?" এই বলে সে চলে যায়। ওইদিকে আমরা দেখি ঘোল সেই পুরনো মিউজিক শপের সামনে আসে, সেখানে সে দেখতে পায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। সেই মহিলা তাকে বলে, "আমি তোমাকে চিনি। আসলে আমার বাবার ফিউনারালের সময় যখন আমি এসেছিলাম তখন আমি তোমাকে দেখেছিলাম।" অ্যাকচুয়ালি এই মহিলা অন্য কেউ না, ওর মাস্টারজি মানে ঘোলের গুরুজিরই নিজের মেয়ে। তো সে তাকে নিজের ঘরে ডাকে এবং ঘরে ডেকে বলে, "ঘোল, আমার বাবা তোমার জন্য একটা গিটার ছেড়ে গেছে এবং আমার বাবা বলেছে এই গিটার যেন আমি তোমাকে দিই।" ঘোল এই কথা শুনে খুব ইমোশনাল হয়ে যায়। ঘোলের গুরুজি তাকে বলেছিল তার বলা গান যদি তার ভালো লাগে, তার গাওয়া গান যদি তার ভালো লাগে তাহলে সেই গিটারটা তাকে দেবে। এত বছর পরে গিটারটা পেয়ে ঘোল সত্যি খুবই খুশি হয়, সে ইমোশনাল হয়ে যায়। ওই মহিলা বলেন, "কিন্তু আমার বাবা তো এই কথাটা নিজের উইল লিখে চলে গেছেন। বলেছেন এই গিটারটা শুধুই তোমার।" পরে ঘোল মনে মনে ভাবে যে তার মাস্টার তার সাথেই বসে আছে। তার মাস্টারকে সে বলে যে, "আপনি তো চলে গেলেন, কিন্তু আমাকে এই গিটারটা দিয়ে গেলেন। ওইদিকে আমার জীবন এমন যে আমি মিউজিক কন্টিনিউই করতে পারছি না।" তখন তার মাস্টার তাকে বলে,
যে মিউজিককে তুমি ভালোবেসেছো, এই মিউজিককে ছেড়ো না, এই মিউজিকই তোমার পরিচয়। তখন ঘোল বলে, না, এই মিউজিকই আমার সর্বনাশ ডেকে আনছে। পরে আমরা দেখি ঘোলের টিমের একজন মেম্বারের শরীর খুব খারাপ, সেজন্য ঘোল দৌড়ে গিয়ে একটা মেডিকেল শপ থেকে তার জন্য ওষুধ নিয়ে আসে এবং সেই ওষুধটা তাকে দেয়। তোর ব্যান্ডের মেম্বার নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে যে এখন কী করে তারা পারফর্ম করবে। ওইদিকে তাদের পুরনো মালকিন এটা দেখে নেয়। তিনি ভাবেন ঘোল বুঝি কোনো বাজে গ্যাংয়ের সাথে যুক্ত। সে তার বাবাকে বলে যে নিজের ছেলেকে তো আগে সামলাও। তার বাবা যখন তার ছেলের খোঁজে যায় তখন তার বাবা দেখে যে তার ছেলে একটা ব্যান্ডের সাথে যুক্ত এবং তার ছেলে পড়াশোনা বাদ দিয়ে এই সময় ডক্টর না হয়ে মিউজিকে ফোকাস করছে। তার বাবা তাকে বলে, তুমি কি পাগল হয়েছো? এত কিছু করে এত দূরে গিয়ে এখন তুমি মিউজিকের জন্য সব ছেড়ে দেবে? তখন সে তার বাবাকে বোঝায় যে বাবা, আমি জীবনে কখনোই তোমাদের কিছু বোঝাতে পারিনি, তোমরা তো জানো না মিউজিক কী হয়, মিউজিক কতটা সুন্দর হয়, তুমি তো শুনতেও পারো না। তার বাবা তাকে বলে যে এরকম কথা না বলতে, কিন্তু ঘোল থামে না। ঘোল বলে যে আমি এরকমই, আর আমি মিউজিককেই চুজ করব। সে তার বাবার সাথে ঝগড়া করে, তার একেবারেই ঠিক লাগে না, তার খুবই খারাপ লাগতে শুরু করে। সে ভাবে যে গিটারটার জন্যই যেহেতু সব সমস্যা, সেই জন্য সে গিটারটাকেই ভেঙে ফেলবে। তখনই সে দেখতে পারে আকাশে কিছু একটা চমৎকার হয় এবং সামনেই লাভ উইথ দ্য মিউজিক বলে একটা মিউজিক শপ খুলে যায়। সে সেখানে যায় এবং গিয়ে একজনকে বলে, এই গিটারটা আমি বিক্রি করতে চাই। সে গিটারটা দেখে এবং দেখে বলে, এই গিটারটার জন্য আমি তোমাকে অনেক টাকা দেব, কিন্তু হ্যাঁ, মনে রাখবে যে তুমি চাইলে এই গিটারটা পাল্টাতেও পারো, আবার নিয়ে নিতে পারো। এই বলে সে তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে, যাও নিজের জীবন এনজয় করো, এবং যদি তুমি চাও গিটারটা তুমি আবার নিয়েও নিতে পারো, কিন্তু তার জন্য আমাকে টাকা ফেরত দিয়ে দিলেই হবে। তখন সে বলে, ভিভা লা ভিদা। এই বলে সে একটা বিল দেখে এবং বলে, এই বিলটাকে হারাবে না। তারপর যখন সেই ঘোল সে মিউজিক শপ থেকে বেরোয় তখন দেখে রাত থেকে দিন হয়ে গেছে এবং সে দেখে সে 2025 থেকে 1995-তে চলে এসছে। সে ভয় পেয়ে যায়। সে বলে, এটা কি করে হলো? সে বুঝতেই পারে না কি হয়েছে। তখনই একজন গিটারওয়ালা একটা মানুষ এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখনই তার সামনে একটা ছেলে এসে বলে, হ্যালো, তুমি সেই গিটারিস্ট তো যাকে আমি খুঁজছি? আমার নাম হালি চ্যান। সে অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি ঘোল এখন পাস্টে চলে এসছে এবং ঘোলের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে আমরা বলছি হালি চ্যান, যে আমাদের স্টোরির আরেকজন হিরো, সে অ্যাকচুয়ালি আর কেউ না, ঘোলের বাবা। এবং ঘোলের বাবা কথাও বলতে পারে, শুনতেও। পুরো ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্টোরি পাস্ট এবং প্রেজেন্ট দুইভাবেই চলে এবং এখানে টাইম ট্রাভেলও আছে। এখানে ঘোল যে 2025-এর ছেলে, সে টাইম ট্রাভেল করে ফিরে যায় 1995-এ এবং সেখানে গিয়ে সে তার বাবা লি চ্যানকে দেখতে পায় এবং সে প্রথম থেকেই জানতো জন্ম থেকে যে তার বাবা কথাও বলতে পারে না, শুনতেও পায় না। কিন্তু পাস্টে গিয়ে সে জানতে পারে যে তার বাবা বাকিদের মতনই নর্মাল মানুষ ছিল এবং সে কথাও বলতে পারতো, শুনতেও পারতো। এর রহস্য কী, তার বাবা কেন তাকে মিথ্যা কথা বলেছে এবং তার বাবা কেন পরে বলতেও পারে না, শুনতেও পারে না, সেটা আমরা জানবো পরের এপিসোডে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ।